স্বাগত বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি আজকের অনুষ্ঠান সভাপতি আইসাইডার সেক্রেটারি প্রেসিডেন্ট সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। ধন্যবাদ মুস্তাফিজ। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আজকে সংবাদ আগত উপস্থিতি মঞ্চে উপস্থিত জাতীয় কমিটির সদস্য সচিব রাজশাহী সঞ্জয় চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রবীন সাধারণ সম্পাদক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জনাব কাউসার সংবাদ, আমাদের ক্যাম্প জাতীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আইসা ঢাকা চাপ্টারের সদস্য বোর্ড অফ গভর্নমেন্টসের সদস্যবৃন্দ, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং আগত ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, শুভ সকাল। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা অক্টোবর মাসের প্রথম তারিখে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচি আমরা উদ্বোধন ঘোষণা করতে চাচ্ছি এবং এ উপলক্ষে আমরা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে আসলে করেছে। আমরা জানি যে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি যেটা আমরা করেছি, সেটা উদ্দেশ্য হলো পুরো মাসব্যাপী যে প্রোগ্রামটা হবে সেটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করা। কমিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সময় মতো উপস্থিত হয়ে আজকে অনুষ্ঠানে আমাদেরকে হিমায়িত করেছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিকভাবে 2004 সাল থেকেই সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ঘোষণা করা হয় অক্টোবর মাসে। বাংলাদেশেও আমরা এটা পালন করে আসছি বেশ দীর্ঘদিন থেকেই। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অনেকদিন থেকেই তারা এই কর্মসূচি পালন করে আসছে। আইসা চ্যাপ্টারও আমরা আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে আমরা এটা পালন করে আসছি। মূলত নাগরিকদের সচেতন থাকার বিবেচনা থেকে তাদেরকে কীভাবে সচেতন করা যায় সে উদ্দেশ্যেই এই একটা মাসকে বেছে নেওয়া হয়েছে, যাতে বিশ্বব্যাপী সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক যাতে সাইবার নিরাপত্তার যে ঝুঁকি, সেই ঝুঁকি সম্পর্কে অবগত করতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা সকলেই জানি যে আমাদের কৃষি মাঝে মাঝে কিছু পরিসংখ্যান প্রকাশ করে প্রতিনিয়তই। সেই পরিসংখ্যান থেকে আমি কিছু পরিসংখ্যান আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। যেমন মার্চ 2021 সাল পর্যন্ত আমাদের ইন্টারনেট ব্যবহারকারী 11,61,40,000। এর মধ্যে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 10,63,30,000। নেপোলিয়ান ক্যাট অনুযায়ী, নেপোলিয়ান ক্যাট একটা ওয়েবসাইট, সেখানে তারা আপডেটেড ইনফরমেশন পৃথিবীর সকল বিষয়ে তারা তাদের অনুযায়ী আগস্ট 2021 সাল পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল 5,28,20,000 বাংলাদেশে, যাদের সাথে মোট জনসংখ্যার প্রায় 30%, যার মধ্যে অধিকাংশই কিন্তু তরুণ বয়স। যেমন 18 থেকে 24 বয়সের জনসংখ্যা তারা 43.5% ফেসবুক ব্যবহার, 25 থেকে 34% 30.7%। এই দুটা গ্রুপ মিলে তার মানে প্রায় 70% উপরে আমরা
37। এখন এই যে সংখ্যা বৃদ্ধি, আমাদের যে স্পিড, আমাদের যে গ্রোথ রেট, এটা কিন্তু খুবই ঈশ্বরী। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় অগ্রগতির ধারাতেই কিন্তু এটা প্রমাণ করছে যে আমরা আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছি, গর্ব করে আমরা বলে থাকি। কিন্তু পাশাপাশি এর কিন্তু নেতিবাচক দিকও কিন্তু রয়েছে। উদাহরণস্বরূপ আমি যদি সোশ্যাল মিডিয়ার কথাই বলি, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটার বেশ কিছু নেতিবাচক দিক আমরা লক্ষ্য করি। যেমন সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও আইডেন্টিটি ব্যবহার করা হচ্ছে। আমাদের নাম, আমাদের আপনার জন্ম তারিখ, আমাদের মোবাইল নাম্বার, আমাদের ইমেল নাম্বার, এটা হয়তো আমরা অনেক সময় না জানি প্রকাশ করছি, কিন্তু সাইবার ক্রিমিনালরা কিন্তু আমাদের এই তথ্যগুলো কিন্তু জেনে যাচ্ছে। আমরা কি প্রকাশ করবো বা কি করবো না সে ব্যাপারে আমরা আসলে সচেতন নই। আমাদের মোবাইল নম্বর, যেটা আমি আগে বললাম, বাসার ঠিকানা, আমাদের ইমেল আইডি, আমাদের জন্ম তারিখ, এগুলো ব্যক্তিগত তথ্য আসলে, যেটাকে আমরা পার্সোনাল আইডেন্টিফাইড ইনফরমেশন বলা হয়, যা কখনোই প্রকাশ করা উচিত নয়। সাইবার ক্রিমিনালরা এগুলো ব্যবহার করতে পারে। আমরা কোথায় যাচ্ছি, আমরা কি খাচ্ছি, আমাদের টেস্ট কি, আমাদের সন্তান কোন স্কুলে পড়ে, কোন গ্রেড পেয়েছে, এবং এগুলো কিন্তু আমরা পোস্ট করে হয়তো আমরা কিছু লাইক পাচ্ছি, আমরা আনন্দিত হচ্ছি, কিন্তু ক্রিমিনালদের কাছে সেগুলো না চাইতেই পেয়ে যাওয়া, আমরা তাদেরকে আমাদের তথ্যগুলো আমরা দিয়ে দিচ্ছি। এমনকি আমাদের ফেসবুক ফ্রেন্ড ক্ষতি করতে পারে। ফেসবুক ফ্রেন্ড সবাই কিন্তু ফ্রেন্ড নয়, তাই না? আমরা অনেকেই বুঝি না, আমরা মনে করি যে আমাদের যত সংখ্যা বেশি হবে তত আমরা লাইক পাবো, আমরা গর্ব করব, কিন্তু আসলে ফেসবুক ফ্রেন্ড কিন্তু প্রকৃত বন্ধু নয়। একটা গবেষণা দেখা গিয়েছে যে মাত্র 50 জন ফ্রেন্ডের মধ্যে মাত্র 5 জন হলো, 15 জন হলো আপনার রিয়েল ফ্রেন্ড, আর 5 জন হলো ক্লোজ ফ্রেন্ড। তো তাহলে আমাদের যদি 2000 ফ্রেন্ড থাকে, তাহলে আমার মোস্টে আপনার হার্ডলি আমার 200 লোক আনছি, বাকি লোকটা আমরা কখনো দেখি। সুতরাং বন্ধু নির্বাচনের যেটা আমাদের আসলে সতর্ক হওয়া, সচেতন হওয়া। আমরা অনেক সময় না জেনে আমরা ভুয়া সংবাদ পরিবেশন করি, যা আমাদেরকে মিসগাইড করছে, সমাজকে মিসগাইড করছে। একটা জরিপের তথ্য মধ্যে, জরিপটা হলো statista.com, যা আমাদের খুবই পরিচিত একটা ওয়েবসাইট। তাদের তথ্যের মধ্যে 52% মানুষ মনে করছে যে অনলাইন নিউজ সাইটগুলো মিথ্যা সংবাদ পরিবেশন করে, 52% মানুষের মনে। আরেকটা তথ্য মধ্যে 86% মানুষ মনে করছে যে তারা মিথ্যা সংবাদ দ্বারা প্রতারিত হচ্ছে। তাহলে মেজরিটি দেখা যাচ্ছে আমরা অলওয়েজ আমরা মিসগাইডেড হচ্ছি। এই ধরনের মিথ্যা সংবাদ যেন আমাদের বিভ্রান্ত করছে, অনেক সময় আমাদের জাতীয় নিরাপত্তারও কিন্তু হুমকি সৃষ্টি করছে। তাই এই ধরনের সংবাদ বা তথ্য শেয়ার করার আগে আমাদের সোর্স যাচাই করে নেওয়া উচিত। অযথা শেয়ারিং বা পোস্ট থেকে আমাদের বিরত থাকা উচিত। দুঃখজনক হলো আমরা আমরা যখন পোস্ট শেয়ার করি, আমরা অনেক শিক্ষিত জ্ঞানী মানুষও কিন্তু আমরা না জেনেই কিন্তু একটা পোস্ট শেয়ার করে দিচ্ছি, কিন্তু এটা আসলে বয়স অনুপাত, এটা আমরা কখনোই আমরা ভেবে দিই। বিশেষ করে কোভিড-19 সময় আমরা এটার প্রবণতা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি। কোভিড নিয়ে অনেক অপপ্রচার আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। গ্যাম্বলিং এডিকশনের মতো এটা আমাদের আসক্ত করে। এর অতিরিক্ত ব্যবহার বরং আমাদেরকে শোষণ করার পরিবর্তে আসলে আনশোষণ করছে, আমাদেরকে একাকিত্ব করছে, আমাদের লোনলিনেস করছে, আমাদের নিঃসঙ্গ করছে সোশ্যাল মিডিয়া। তারপরে শারীরিক আমাদের মানসিক আমাদের সমস্যা ছাড়াও আমাদের শারীরিক সমস্যার সৃষ্টি করছে, আমাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করছে, আমাদের মাথা ব্যথার কারণ মানসিক চাপ এবং আমাদের শারীরিক সমস্যা, এমনকি ক্ষেত্র বিশেষে পারিবারিক শান্তিরও কিন্তু বিঘ্ন সৃষ্টি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অতিরিক্ত বা অতিরঞ্জিত ব্যবহার করে। আজকাল যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করছে তাদেরকে বলা হচ্ছে তারা ফেসবুক এডিকশন ডিসঅর্ডার ব্যবহার করছে। এটা আজকে একটা রোগের নাম হয়ে গেছে, ফেসবুক এডিকশন ডিসঅর্ডার। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। তাই আমাদের সকলেরই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার থেকে আমাদের বিরত থাকা উচিত। এই ধরনের নেতিবাচক দিক সহ
সাইবার নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন পরিচালনায় প্রতি বছর নানা ধরনের বিশেষায়িত বার্তা ও ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি আমরা সাজিয়েছি। বাংলাদেশে 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে সাইবার স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচির পালন শুরু হয়, যেটা আমরা আগে করেছি। আমাদের আইসাকা হলো ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন, সেটা একটা গ্লোবাল অর্গানাইজেশন। সারা দেশে বিশ্বের প্রায় 180টি দেশে 1,40,000-এর মতো মেম্বার আছে আমাদের। বাংলাদেশেও আমাদের একটা চার্টার আছে, সেখানে আমাদের প্রায় 300 মতো মেম্বার আছে। তো তারাও কিন্তু প্রতি বছর এই অনুষ্ঠানটা পালন করছে এবং প্রতি অক্টোবরে ইন্টারনেটের নিরাপদ ব্যবস্থা নিয়ে মাসব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন আমরা করে আসছি। সরকারের বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানও এখন এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা শুনেছি যে সরকারও হয়তো এই ব্যাপারে উদ্যোগ নিতে যাচ্ছে। অক্টোবরের 4 সপ্তাহে আলাদা প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করে সে অনুযায়ী ক্যাম্পেইন বা প্রচার আমরা শুরু করছি। 2021 সাল থেকে দেশব্যাপী এই কর্মসূচিকে ছড়িয়ে দিতে আইসাকের ঢাকা চ্যাপ্টার ও সিসিএ ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও প্রযুক্তি পেশাজীবীদের নিয়ে আমরা এই কমিটি গঠন করেছি। আগে বলেছি তার নাম হলো সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি, সংক্ষেপে আমরা ইংরেজিতে বলছি ন্যাশনাল কমিটি অন সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মন বাংলাদেশ। 2021 সালের এই ক্যাম্পেইন বাস্তবায়নে পার্টনার হিসেবে আমরা খুব আনন্দিত যে আমরা পার্টনার হিসেবে পেয়েছি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আইসাকে আছি, আমাদের সিসিএ ফাউন্ডেশন। তার সাথে আমরা সহযোগী হিসেবে আমরা পেয়েছি মোবাইল ফোন অপারেটর রবি সিয়াটা, তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সংগঠন ইন্টারনেট সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ। জনস্বার্থমূলক এই কর্মসূচিতে সহযোগিতার জন্য এসব প্রতিষ্ঠানের নীতি নির্ধারকদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়া আসলে এক ধরনের অনুষ্ঠান বাস্তবায়ন করা কঠিন ব্যাপার আমাদের পক্ষে। এছাড়া বিভিন্ন সংগঠন ও সংস্থা প্রতিষ্ঠান বা ক্লাব ক্যাম্প চ্যাম্পিয়ন হিসেবে আমাদের ওয়েবসাইটে, যেটা cyber.com, সাইন আপ করে তারা এই কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারেন। তারা জাতীয় কমিটির প্রণীত বাংলা টুলকিট ব্যবহার করে আমরা কিছু টুলকিট বাংলা ভাষায় আমরা বর্ণনা করেছি, সেগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। সেগুলো ডাউনলোড করে নিজেদের মতো করে কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন এবং এই মাস ব্যাপী কিন্তু আমরা সেই প্রচারণাই চালাবো। এসবের মাধ্যমে আমরা আশা করবো যে খুব অল্প সময়ের মধ্যেই এই ক্যাম্পেইনটা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মধ্যেও কিন্তু বিস্তৃতি লাভ করবে। আমাদের উদ্দেশ্য সেটাই, শুধু এটা দেশের মধ্যে সীমাবদ্ধ না রাখে, যাতে এটা আমাদের বহির্বিশ্বে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের মধ্যে সেটা লাভ করে এবং এটা যাতে আমাদের সব দেশের সকল বক্তা, সকল ছোট মাঝারি আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, তরুণ সমাজ সহ তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের এই মনিটরিং কর্মসূচি অনুষ্ঠান এবং প্রেস কনফারেন্স। আপনাদের প্রতি আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সূচনা বক্তব্য আমি এখানে শেষ করছি। আমরা সবাই সচেতন হই, আমরা সবাই সাইবার স্মার্ট। ধন্যবাদ সভাপতি। এই পর্যায়ে আমাদের কর্মসূচির মূল বিষয়গুলো উপস্থাপন করবেন আমাদের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের অ্যাডভাইজার ব্যারিস্টার রাজশাহী নাম। বক্তব্য রাখছে ব্যারিস্টার রাজশাহী নাম। দেশি বিদেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আগত প্রিয় সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত সবাইকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটির পক্ষ থেকে করোনার ঝবলে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। নিরাপদ দূরত্ব নিশ্চিত করে চলছে সুস্থ থাকার প্রাণান্তকর চেষ্টা। এর বাইরে নয় বাংলাদেশও ডিজিটাল সংযুক্তির মাধ্যমে এই ঘন বসতিপূর্ণ
দেশেও বাধ্য হয়ে লকডাউন দিয়ে নিশ্চিত করতে হচ্ছে নিরাপদ দূরত্ব। ইন্টারনেটের মাধ্যমে 11.5 কোটির বেশি মানুষকে সংযুক্ত রেখে সচল রাখা হয়েছে মৌলিক চাহিদা তথা বাসা, অফিস, বাজার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন সবকিছুতেই মহাসড়ক হয়ে উঠেছে ইন্টারনেট। কিন্তু এই মহাসড়কে দুর্ঘটনাও কিন্তু ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। সড়কের সিগন্যাল সম্পর্কে না জানা বা বোঝার পাশাপাশি দুর্বৃত্তদের মাধ্যমেও দিন দিন এখানে আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। অনেকেই জেনে এবং না জেনে সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তো প্রিয় সাংবাদিকবৃন্দ, এই প্রেক্ষাপটে সাইবার স্পেসে বাংলাদেশের পরিস্থিতিটা সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। সম্প্রতি সিসিএ ফাউন্ডেশন প্রকাশিত বাংলাদেশের সাইবার অপরাধ প্রবণতা 2021 শীর্ষ গবেষণা প্রতিবেদনে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতির একটা স্থানীয় এবং প্রাসঙ্গিক চিত্র ফুটে উঠেছে। এই গবেষণা প্রতিবেদনে দেখা গেছে 2019 থেকে 2020 সালে বাংলাদেশের সাইবার অপরাধের মাধ্যমে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে সামাজিক মাধ্যম সহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং এবং তথ্য চুরি। জরিপের থেকে এটিএম কার্ড হ্যাকিং এর মতো একটি নতুন অপরাধ শনাক্ত করা হয়েছে। জরিপে সাইবার অপরাধের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে প্রথম স্থানে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং এর ঘটনা, যার হার 28.31%, যেখানে দেখা যাচ্ছে যে 2019-এ প্রতিবেদনে এই হার ছিল 15.35%, যা এবারের তুলনায় প্রায় 13% কম ছিল। তো এটা দিনে দিনে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। 2019 সালের প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনা ছিল 22.33%, কিন্তু এবার এই সংখ্যা দেখা যাচ্ছে আবার কমে গেছে, কমতে 16.31% দাঁড়িয়েছে। সাইবার অপরাধের বয়স ভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে এদের মধ্যে বেশিরভাগ ভুক্তভোগী বয়স 18 থেকে 30 বছর এবং ভুক্তভোগীদের হার প্রায় 86%। তো বোঝা যাচ্ছে যে দেশের সাইবার সচেতনতার পাশাপাশি আমাদের সাইবার লিটারেসির উপরেও কাজ করতে হবে। এখন চলুন অক্টোবরের এই ক্যাম্পের কর্মসূচি নিয়ে আমি একটু জানাই আপনাদেরকে। আমেরিকার ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স বা NCSA এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি CISA যেটাকে বলে, পৃথিবী জুড়ে সাইবার সচেতনতা মাসের নেতৃত্ব দিচ্ছে। গত বছর সারা পৃথিবীতে 50-টির বেশি দেশে অগণিত বাণিজ্যিক, সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তিগত পর্যায়ে অসংখ্য সাইবার চ্যাম্পিয়ন এই সাইবার সচেতনতা মাসের কর্মসূচিতে অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা, পোস্ট করা, বিভিন্ন ধরনের রিসোর্স তৈরি করা, প্রবন্ধ রচনা ও প্রকাশ, অনলাইন ইভেন্ট পরিচালনা করা এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের চ্যাম্পিয়নবৃন্দ পৃথিবীর কয়েক লাখ মানুষকে সাইবার জগতে নিরাপদ হতে সহযোগিতা করছে। চলুন এবারে আমাদের ক্যাম্প কর্মসূচি নিয়ে এবং এই কর্মসূচির থিমটা নিয়ে আমি একটু জানাই আপনাদেরকে। 2020 সালে যে থিমটা ছিল ডু ইয়োর পার্ট, বি সাইবার স্মার্ট, আন্তর্জাতিকভাবে এবারও সাইবার সচেতনতা মাসের মূল থিম বা পরিবাদ্যতা একই রয়েছে। এবার বাংলা ভাষীদের জন্য সচেতন রই, সাইবার স্মার্ট হই, এই থিমটা নির্ধারণ করেছে আমাদের জাতীয় কমিটি। এর ভাবার্থ হলো যে সাইবার নিরাপত্তা শুধু যৌথ দায়িত্ব নয়, এটি প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত দায়িত্ব বটে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তার বিষয়টি
শুধুমাত্র কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো অঙ্গর দায়িত্ব নয়, বরং প্রথমত আমাদের সবার ব্যক্তিগত দায়িত্ব। আমরা সবাই যদি আমাদের যার যার অবস্থান থেকে অনলাইনে শক্তিশালী বা বলিষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি, ঝুঁকিতে থাকা নাগরিকদের জানাতে পারি বা নিজ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করতে পারি, তাহলে আমাদের ভার্চুয়াল জগৎ আরো বেশি নিরাপদ হবে এবং সবার তথ্য সুরক্ষিত থাকবে। এছাড়া পুরো মাসের কর্মসূচিকে আমরা 4টা সপ্তাহে বিভক্ত করেছি এবং বিষয় ভিত্তিক সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম সপ্তাহ, যেটা অক্টোবর মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, সেটার যে ব্যাপারে আমরা ফোকাস করছি সেটা হচ্ছে সাইবার স্মার্ট উইক। দ্বিতীয় সপ্তাহ 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা ফোকাস করব ফিশিং প্রতিরোধের উপরে। তৃতীয় সপ্তাহ 18 থেকে 22 তারিখ পর্যন্ত আমরা ফোকাস করব সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ারের উপরে, যে এখানে কত ধরনের ক্যারিয়ার অপশনস আছে। এবং চতুর্থ সপ্তাহ 25 থেকে 29 তারিখ পর্যন্ত সবার আগে সাইবার নিরাপত্তা, আমরা ফোকাস করব সাইবার নিরাপত্তার উপরে। এই 4 সপ্তাহে বিভিন্ন বিষয় ভিত্তিক ওয়েবিনার, কর্মশালা, ক্যাম্পেইন আয়োজন থাকবে ঢাকা সহ সারা দেশে। এবার চলুন লোগো এবং ব্র্যান্ডিং এর ব্যাপারে আমি কিছু বলি। যে আমেরিকার ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স, যেটার কথা আমি আগেও বললাম, যে NCSA এবং CISA, এই দুটো প্রতিষ্ঠান 2020 সালে সাইবার সচেতনতা মাসের লোগো একটা প্রণয়ন করেছে। তার আদলে বাংলাদেশের সাইবার সচেতনতা মাস বিষয়ে জাতীয় কমিটি তৈরি সার্বজনীন লোগোটি যে কোনো সময় যে কোনো ধরনের প্রতিষ্ঠান বা সংস্থা ব্যবহার করতে পারবে। আমরা আরো একটা তৈরি করেছি, সেটা হচ্ছে টুল কিট। অনলাইন জগতের সুরক্ষাটা নিশ্চিতকরণ এবং ব্যক্তিগত সাইবার নিরাপত্তার উপর আলোকপাত করে প্রণীত সাইবার সচেতনতা মাসে লোগো, ব্র্যান্ডিং, দিক নির্দেশনা এবং মূল থিমের সঙ্গে অন্যান্য উপকরণ নিয়ে এই বাংলা টুল কিটটা তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে সাইবার সচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় সব উপকরণ এই টুল কিটে পাওয়া যাবে। চ্যাম্পিয়ন হয়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংগঠন এই বাংলা টুল কিট ব্যবহার করে নিরাপত্তা বিষয়ক কর্মসূচি সহজেই আয়োজন করতে পারবে। তো জিনিসটাকে সহজলভ্য করে দেওয়ার জন্যই এই টুল কিটটা আমরা তৈরি করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের সমন্বিত প্রয়াসে হতে পারে এই অক্টোবর সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি একটা নতুন মাত্রায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। আমরা যদি সম্মিলিতভাবে একটা এফর্ট দিই এই ব্যাপারে। আমাদের আহ্বানে আপনারা এসেছেন শুক্রবারে তাও, এবং আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এই আয়োজনে। এটা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ সদস্য সচিব, সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি। এ পর্যায়ে আমাদের পার্টনার অর্গানাইজেশনের কথা শুনবো আমরা। আমাদের এই মাসব্যাপী ক্যাম্পেইনে সহযোগিতা করেছে রবি মোবাইল অপারেটর। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রবি অপারেটর, সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জনাব সঞ্জয় চক্রবর্তী। শুভ সকাল। দোস্তির সভাপতি ধন্যবাদ জানানোর জন্য। আমার আগে 2 বছর সব কিছুই বলেছে আমাদের এই ইস্যুর জন্য। আমি রবি থেকে জয়েন করেছি। আমি একটা ইস্যু শেয়ার করতে চাই। এই যে 4th জেনারেশন আমরা বলি, রেগুলেশন এখানে বলি,
যেটা ইনফরমেশন অথবা ইন্টারনেট মেইন কানেক্টিভিটি, সেই যুগটাতে কিন্তু আমরা সবাই তো কিন্তু আমাদের 28 বা 30 বছরের যে ভাই বন্ধু ছোট ভাই বলতেছি বলুন না, আমি নিজেও মানে ইন্ডাস্ট্রিটাই করবো। তো আমরা যেভাবে আমাদের তরুণদেরকে শিখাই যেভাবে রাস্তা পার হতে হবে, প্রথম বামে তাকান, তারপর ডানে তাকান, তারপর আবার বামে তাকান, তারপর রাস্তা পার হবে, এই ইন্টারনেটের জগৎটাকে আমাদের এভাবে শিখতে হবে। শিখার এই জগৎটাতে যতই আমরা ইন্ডাস্ট্রিগুলোকে বলি তারা প্রতিনিয়ত সিকিউরিটির মেজার নিচ্ছে, বাট সোশ্যাল আন্দোলন তৈরি করতে হবে আমাদেরকে, সোশ্যাল মুভমেন্ট তৈরি করতে হবে, যেখানে আমরা সবাই ইন্ডিভিজুয়াল সক্ষম হবো কীভাবে আমরা এই ডিজিটাল স্পেসে মুভমেন্ট করবো। এই একটা মহৎ ইনিশিয়েটিভে আমরা আসলে রবির পক্ষ থেকে পারে আমরা রবির একটা পয়েন্ট এখানে বলি যে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের বাংলাদেশের ইন্টারনেটের যুগ, যেটাকে আমরা 3G যুগ বলি, সেটা আমরা শুরু করি 2008 সালে, আর 4G বা 4.5G লঞ্চ করা 2013 সালে। জাস্ট এই 12 বছরের জার্নিতে আমাদের অলমোস্ট 70% সাবস্ক্রাইবার এখন ইন্টারনেট, আমাদের ইন্টারনেট অথবা ডিজিটাল ইকুইপমেন্টের পেনিট্রেশন অনেক ফাস্ট বাংলাদেশে, মানে আমরা অনেক দ্রুত ডিজিটাল যুগটাকে অ্যাডাপ্ট করতে পারি, এবং সেই যুগটাতে আবার ক্রাইম অনেক বেশি। তো যেভাবে আমরা একাধারে বসে আছে ক্রাইম করার জন্য, আমরা অ্যাজ এ সচেতন নাগরিক আমাদেরকেও ওইভাবে ব্যবহার করতে হবে যাতে কোনোভাবে আমরা ভিক্টিমাইজ না। যেটা বলছিলাম 75% সাবস্ক্রাইবার যেহেতু আমাদের এখন ডাটা ইউজ করতেছে, এতে রবি এতে রেসপন্সিবল অর্গানাইজেশন বাংলাদেশের মধ্যে ইউজ করতেছি, আমরা আমাদের মতো দপ্তরের টুল প্র্যাকটিস ইউজ করা আমরা করতেছি সাবস্ক্রাইবার ডাটা, বাট আলটিমেটলি আমাদের সাবস্ক্রাইবারকে এগিয়ে আসতে হবে, সকল নাগরিককে এগিয়ে আসতে হবে এই ডিজিটাল স্পেসটাকে সেট করার জন্য। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। ধন্যবাদ জনাব সঞ্জয় দা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএ সাধারণ সম্পাদক জনাব ইমদাদুল আলম। বক্তব্যের পরে আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। আমরা সেই সময় কিন্তু আশা করি ধৈর্য ধরব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন, রেজিস্ট্রার রাজনৈতিক উপদেষ্টা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, কাজী মুস্তাফিজ সভাপতি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, এবং আমার সাথে উপস্থিত আছেন রবি, সঞ্জয় চক্রবর্তী, এবং আমাদের প্রিয় কাউসার ভাই, যিনি আপনারা সবাই ছিলেন। মঞ্চে উপবিষ্ট আরো যারা আছেন বা আমাদের এই প্রোগ্রামের যারা সদস্য আছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আইএসপিতে আপনাদের সাথে। প্রিয় প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত যারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা, আমরা আসলে আইএসপিএবি 96 থেকে যখন আমরা ইন্টারনেট সেবা শুরু করি বাংলাদেশে, তখন হয়তো আপনারা জানেন অনেকে ডায়াল-আপ সেবা দিয়ে আমরা শুরু করি, এখন ব্রডব্যান্ড সেবা চলে এসছে, একটা পর্যায়ে আমাদের মোবাইল অপারেটর ইন্টারনেট সেবা নিয়ে এসছে। আমাদের এই যে 11 কোটি প্রায় 11.5 কোটি গ্রাহক, তার মধ্যে কত পার্সেন্ট আমরা আসলে সত্যিকার অর্থে ইন্টারনেট ইউজ করি, যেটা আমাদের দেশের জন্য কাজে লাগছে বা আমাদের শিক্ষা বা সংস্কৃতি এগুলোকে ধারণ করে আমরা ইন্টারনেট ইউজ করছি, আমাদের সেই জায়গাটাতে একটু হাত দিতে হবে। আপনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন এবং এটা আসলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবসময় আরো বড় আকারে হওয়া উচিত। আমাদের যারা সংগঠনগুলো কেন, শুধু আমি বলবো বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, আমরা এগিয়ে আসা হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো করার জন্য। আমি ছোট্ট একটা ডাটা দিই আপনাদেরকে। আমাদের 2600 জিবিপিএস ব্যান্ডউইথ এখন বর্তমানে ইউজ হচ্ছে। এর মধ্যে আপনার কত পার্সেন্ট প্রোডাক্টিভ কাজ ইউজ হচ্ছে, আমাদেরকে এই জিনিস একটু হতে দিতে হবে। আপনারা জানেন যে ক্যাশ সার্ভার থেকেও প্রায় 3 গুণ ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, যেটা গুগল ফেসবুক থেকে আমরা ইউজ করছি। গুগল ফেসবুকে কত পার্সেন্ট আমরা প্রোডাক্টিভ কাজ ইউজ করছি,
এই জিনিসগুলো একটু আমাদের দেখতে দেখতে হবে। আমাদের ব্যারিস্টার রাজশাহী দুটো জিনিস এখানে উল্লেখ করেছে, একটা হলো সামাজিক নিরাপত্তা, একটা হলো প্রাতিষ্ঠানিক নিরাপত্তা। প্রাতিষ্ঠানিক নিরাপত্তা দেখার জন্য হয়তো অনেকে আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সরকার আছে, কিন্তু সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য সরকার আছে। বাট আমরা যারা প্যারেন্টস, আমরা যারা আমাদের ছেলেমেয়েরা যখন ইন্টারনেটে বসে, তখন আমরা কি আমাদের ছেলেমেয়েদেরকে বলছি যে তোমরা ইন্টারনেটটা ভালো কাজে ইউজ করো? কতজন বলছি? ছেলেমেয়েদের হাতে ট্যাব এবং একটা ল্যাপটপ তুলে দিয়ে আমরা মনে করছি যে আমাদের কাজ সম্পন্ন হচ্ছে, তাদের হাতে আমরা ইন্টারনেট দিতে পেরেছি। ইন্টারনেট আমরা দিব, ইন্টারনেট না দিলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না। প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে ইন্টারনেট দিতে হবে, কিন্তু তাদেরকে আবার এগুলো শিখিয়ে দিতে হবে তোমরা ইন্টারনেটটা ভালো কাজে ইউজ করো। এবং আমরা যারা আইসপি সেবা দিই, আমরা প্যারেন্টাল কন্ট্রোল, আপনারা হয়তো শুনেছেন, আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করেছি। আমাদের মাননীয় মন্ত্রী মোস্তফা জাফর, আমরা যারা দরকারি ইন্টারনেট সেবা দিই প্রত্যেকে বাধ্য করেছেন, একটা গাইডলাইন করে উনি আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের প্রত্যেককে প্যারেন্টাল কন্ট্রোলটা প্রত্যেকটা ইউজারকে দিতে হবে। কিন্তু আমার কোশ্চেন আপনাদের কাছে বা আমরা যারা প্যারেন্টস তাদের কাছে, যে আমরা কতজন আমাদের প্রোভাইডারের কাছে আমরা প্যারেন্টাল কন্ট্রোলটা চেয়েছি, যে আমাদের প্যারেন্টাল কন্ট্রোল আমাকে দাও, আমার ছেলেমেয়েদের জন্য আমার প্যারেন্টাল কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি আমার বাসায়। যেমন আমার বাচ্চাকে আমি 4 ঘন্টা বা 6 ঘন্টা আমি ইন্টারনেট ইউজ করতে দিব বা 3 ঘন্টা ইন্টারনেট ইউজ করতে দিব, সেটা কি আমি আমার বাসা থেকে আমি করতে পারছি? হয়তো পারছি না। আমি কেন আমার অপারেটরের কাছে চাই না যে আমাকে এই সার্ভিসটা দাও, এই সময় থেকে এই সময় আমরা ইন্টারনেট ইউজ করি? আমরা এটা সবাইকে জানি না। আমরা আশা করি এই ধরনের প্রোগ্রাম আমাদের প্যারেন্টসদেরকে সচেতন করবে এবং আমাদের ইন্টারনেটটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ ইন্টারনেট হিসাবে নিয়ে যাবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আশাবাদ রাখছি যে আমাদের এই ধরনের প্রোগ্রাম আমাদের সমাজকে আরো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ইকবাল ভাই। এরপর যে আমাদের কর্মসূচি উদ্বোধন হবে, আমরা আনুষ্ঠানিকভাবে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের যে স্লোগান এবং যে লোগো, সেটি উন্মোচনের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করব। আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। ওয়্যারলেস কিবোর্ড আছে, সেটা ইউজ করতে পারবেন। আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের একটা ফাইল আছে, সেটি ক্লিক করার মাধ্যমে অনুষ্ঠান করব। আমরা সবাই দাঁড়িয়ে পর্ব অপশন নিতে পারি। আমাদের এবার স্লোগান সচেতন করে সাইবার স্মার্ট হয়। আমরা সবাই এই তথ্যটি সব জায়গায় পৌঁছে দেবো। আশা করি আমরা যে যেখানে আছি প্রত্যেকে আমরা দায়িত্বশীল সাইবার নিরাপত্তার ক্ষেত্রে। আমরা বলেছি, আমাদের অতিথিরা বলেছেন যে আসলে এটা কোনো সবার যে কোনো সম্মিলিত দায়িত্ব, আবার আমাদের প্রত্যেকের দায়িত্ব। সুতরাং আমরা চেষ্টা করবো যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের সংগঠন, যে কোনো ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠান এই ক্যাম্পেইনে অংশ নেই। সাংবাদিক ভাইদের প্রতি আমরা অনুরোধ জানাবো আমাদের যে টুল কিটটা ইউজ করতে পারবে, যে এই জিনিসটা একটু মেনশন করার জন্য cyber-awardpd.com থেকে বাংলা টুল কিটটি নিয়ে যে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে এবং এই সারা দেশে আমরা এই ক্যাম্পেইনকে ছড়ানোর জন্য আমরা সবার সহযোগিতা আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব। আমাদের প্রশ্ন উত্তর পর্বটি বাকি আছে, দুঃখিত। সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে, সাইবার নিরাপত্তা মাস বা এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন, প্লিজ। কোনটা ফাইন্যান্স সেক্টর ক্লিয়ার করবেন না, কোনটা কথা বলছেন? আচ্ছা, 2021 সিসি ফাউন্ডেশন গবেষণা সেটা কথা বলছেন।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ে যারা ভিকটিম, আমরা তাদের ইন্টারভিউ করেছি ইন্ডিভিজুয়ালি, যে ভিকটিমদের অভিজ্ঞতা কি, তারা আসলে ভিকটিম হওয়ার পরে কি মনে করছেন, যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেছেন কিনা, যাওয়ার না গেলে কেন যাননি, এই বিষয়গুলো উঠে এসেছে। তো এটি কোনো প্রতিষ্ঠানের কোনো কেস এখানে নেই, প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল কেসগুলো আমরা ইন্টারভিউ করে এই রিসার্চ পেপারটা তৈরি করেছি। না না, এটা হচ্ছে ভিকটিমদের, যতজন ভিকটিম আমরা ইন্টারভিউ করেছি সেই ভিকটিমদের এই পার্সেন্টেজটা, এই শতাংশ, এই অংশটা, এই অভিজ্ঞতা জানিয়েছে, এভাবে আমরা মেনশন করেছি। প্রায় 150 জনের উপরে ইন্টারভিউ করেছি আমরা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সরকারের সাইবার আইন ব্যাপারে করছে, সেটা কি মানে মানবাধিকার ফ্রেন্ডলি কিনা আমি জানতে চাচ্ছি। যে আইনটা আছে স্যার, আপনি কি সাইবার নিরাপত্তা সচেতনতা, ডিজিটাল সিকিউরিটি একটা কথা বলছেন? মানবাধিকার ট্রেনিং আমরা তো দেখলাম কথা বলি, ওরা সাধারণ কারণ বলতে একটা মেয়ে যদি একটা পরে তাকে মুশকিল থাকে না, আর যে একটা আছে সাধারণত মেয়েরা খুব উপকার পাবে সে ব্যাপারে আপনার ধন্যবাদ। আসলে এটা যদিও আমাদের ক্যাম্প জাতীয় কমিটির সেটা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো প্রচার চালানো, সচেতনতা বৃদ্ধি করা, সে লক্ষ্যে আমরা মাসটা বেছে নিয়েছি। আর আইন কানুন দেশে যেটা বিদ্যমান আছে সেটা তো আছেই। এখন আইনের থাকলেও আইনের প্রায়োগিক দিক এবং আইন সম্পর্কে সচেতনতারও কিন্তু প্রয়োজন রয়েছে। তো সেটাও কিন্তু বৃদ্ধি করার অবশ্যই প্রয়োজন আছে। যারা আইন প্রয়োগকারী তারাও তাদেরকে যেরকম সচেতন হতে হবে, এবং যারা ব্যবহারকারী, কারণ ওই অ্যাক্টের মধ্যেই কিন্তু অনেক কিছু অধিকারমূলক ব্যবস্থা কিন্তু আছে। তো সেগুলোকে ব্যবহার করতে গেলে একদিকে যখন যারা আইন প্রয়োগ করবে তাদেরকেও সচেতন হতে হবে, এবং আমরা যারা ব্যবহারকারী তারাও সচেতন হতে হবে। কারণ যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যদিও সেটা বিষয়টা প্রাসঙ্গিক না হলেও, যে কম্পিউটার অ্যাক্সেস, কম্পিউটার অ্যাক্সেস করা একজনের কম্পিউটার আরেকজন অ্যাক্সেস করা, কোনো ইনফরমেশনকে আমি মিসগাইড করা, আমি আমার বক্তব্যে ফেক নিউজের কথা বললাম, সেই ফেক নিউজ প্রচার করা, প্রকাশ করা, সেগুলো কিন্তু সাইবার অপরাধ। কিন্তু তাহলে আইনে কিন্তু সেগুলো আমাদের বিস্তারিত বর্ণনা আছে। এখন আমরা যারা সাধারণ নাগরিক, আমরা কিন্তু সেটা জানি না, আমাদের মধ্যে সেই সচেতনতার অভাব রয়েছে। তো আমাদের উদ্দেশ্য সেটাই যে যাতে মানুষকে সচেতন করা হয়, এবং মানুষ যাতে নিজেরা প্রলোভনের শিকার না হয়, এবং নিজেরাও যাতে অপরাধে জড়িত না হয়ে পড়ে, সেটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। মানুষ ইচ্ছা করলে সেফ থাকতে পারবে না। আমি যদি আমি আপনার সাথে সেই প্রযুক্তি ঠেকানোর জন্য সেই আইনটি যথেষ্ট। কারণ আপনি যদি চান, আমি আপনাকে একবারে কন্টিনিউ করতে পারি, আমার সব কথাতে আপনাকে আমি অর্থ করতে পারবো, আমার জীবন দিতে পারবো, আমি যতটুকু বুঝি আর এটা আইন বা আপনার তারা বলতে পারেন যে এটা আসলে মুস্তাফি বলতে পারবে যে এটা আসলে কি। কারণ আপনি এখানে একটা ছোট্ট একটা দিন আমি শুধু বললাম, আপনি তো পারবেন না, ওটা আমার কথা বলে আমি যেসব কিছুটা দেখি আর সমস্যা এইটা তো আসলে এই আইন থেকে এটা আবার পরে ধন্যবাদ। আসলে আপনার আইনের কথা বলছেন, আইন আসলে যখন তৈরি আমাদের প্রয়োজনীয় আইন তৈরি হয়। আমরা যখন সমাজের কোনো কিছু অসঙ্গতি দেখি, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এদিকে যেন অপরাধমূলক কর্মকাণ্ডগুলো মানুষ অনাগ্রহী হয়, দূরে থাকে, সেটার জন্য আইন তৈরি হয়। আইন তৈরি হয়েছে নিঃসন্দেহে এটি ভালো। আইন যখন প্রয়োগ শুরু হবে তখন এটা ভালো মন্দ বিষয়গুলো আমরা বুঝতে পারবো। কিন্তু মানে সচেতনতা একটা গুরুত্বপূর্ণ পাঠ। আমরা বলছি ন্যাশনাল সব বিশ্বব্যাপী বলছি অন্তত 50% ক্রাইম নিয়ন্ত্রণ সম্ভব অ্যাওয়ারনেসের মাধ্যমে। অর্থাৎ আইন করে রেখেছে, আমি কিন্তু আইন সম্পর্কে যদি কেউ না জানে তাহলে তুমি অপরাধ করবে। সুতরাং আইন হয়েছে নিঃসন্দেহে এটি ভালো। আইনের যে শাস্তির ধারাগুলো, যে কি অপরাধ করলে কি শাস্তি হবে, সেগুলো যত আমরা প্রচার করতে পারবো তত অপরাধীদের মনে ভয় তৈরি হবে এবং অপরাধ থেকে দূরে থাকবে। সো মানে
সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। আইন দিয়ে রাখতে বা যে কোনো অপরাধের যদি নিয়মিত ফাঁসিও হয়, কিন্তু সচেতনতা না থাকে, এই মেসেজটা যদি মানুষের কাছে না যায়, তাহলে কিন্তু অপরাধ বন্ধ হবে না। অপরাধ বন্ধ করতে হলে এই যে আইন আছে, এই অপরাধ করলে এই ধরনের শাস্তি হয়, এটি আমাদের প্রচার করতে হবে। তাহলে মানুষের মানসিক পরিবর্তনটা তৈরি হবে, যে অপরাধমূলক চিন্তা ভাবনা যদি থাকে কারো মনে, সে মনে করবে যে বাংলাদেশে প্রচলিত আইন আছে, আগে আইন ছিল না, তো এখন যদি আমি অপরাধ করতে যাই এই ধরনের শাস্তির মুখোমুখি আমাকে হতে হবে। সুতরাং সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আর কি, ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আপনাদের মতামত কি থাকবে যে এই বিষয়টা সাইবার বিষয়ে সচেতনতার যে বিষয় বলা হচ্ছে, ব্যক্তি পর্যায়ে একজন সে কিভাবে সচেতন হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে, এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেটা আমরা কি প্রতিষ্ঠান কিভাবে সচেতন হতে পারে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পরামর্শ। আচ্ছা, আমি প্রথমে একটু আপনার প্রশ্নটা আরেকটু অ্যাড করবো। আমরা যে এই মাসব্যাপী কর্মসূচিটা করছি, এটার পেছনে কিন্তু উদ্দেশ্য বেশ কয়েকটা, এবং একটা উদ্দেশ্য হচ্ছে বর্তমান বিদ্যমান যে আইন বা নীতি বা বিধিমালাগুলো আছে, এখানে ঘাটতিগুলো কি কি সেগুলো কিন্তু বেরিয়ে আসবে কিছু দূর করেও, এবং ঘাটতিগুলো বেরিয়ে আসার পরেই তখন আইন সংশোধনের জন্য আমরা অ্যাডভোকেসি করতে পারবো যে এইসব জায়গায় আইনটাকে আরো বলিষ্ঠ করে তুলতে হবে, বা এইসব টেকনিক্যাল ব্যাপার, যেরকম আইন করে দিয়েছে অপরাধ, কিন্তু এই অপরাধটা তো প্রমাণ সাপেক্ষ। মানে আমি যদি একটা ট্রাইব্যুনালের সামনেও যাই, ট্রাইব্যুনাল তো এভিডেন্সের ভিত্তিতে একটা রায় দেবে, এভিডেন্সটা কিভাবে পাবো, এগুলো এখানে কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো চলে আসবে। আই থিঙ্ক আপনি এই কথাগুলি বলতে চাইছিলেন যে আমার ইচ্ছা হলে আমি অপরাধটা করতে পারবো, আমাকে করবে কিভাবে। তো আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে যে আলাপ আলোচনা ডিসকাশনের মাধ্যমে ঘাটতিগুলো কি কি আছে আমাদের আইনি অবকাঠামোটাকে, এই ঘাটতিগুলো যাতে বেরিয়ে আসে এবং তারপরে আমরা একটা সমাধানের যাত্রাটা শুরু করা, এটা গেল এক। আর দ্বিতীয়ত আমরা কিন্তু যে প্রাতিষ্ঠানিক লেভেলে এবং ব্যক্তিগত লেভেলে দুভাবেই চেষ্টা করব যে গাইডেন্স দেওয়ার, দিক নির্দেশনা দেওয়ার যে কিভাবে প্রোটেক্টিভ মেজার্স নিতে পারে। এখন তো জিনিসটা পুরোপুরি খুবই নভেল এবং নতুন একটা জিনিস। আমি তো নিজেই টেকনিক্যাল মানুষ না, আমি আইনের মানুষ, এরকম অনেক কিছু আমি নিজেই এখনো বুঝে উঠতে পারছি না। তো আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এই মাসব্যাপী আলাপ আলোচনা করে সচেতনতা বৃদ্ধি করা, প্রবলেমগুলো কোথায় সেটা আইডেন্টিফাই করা, বিকজ দ্যাট ইজ মোর দ্যান হাফ দ্য ব্যাটল। আমরা তো প্রবলেমই আইডেন্টিফাই করতে পারি না, সমাধান তো পরের ব্যাপার। তো আশা করছি প্রবলেমগুলো বেরিয়ে আসবে যাতে আইনি অবকাঠামোটা আরেকটু বলিষ্ঠ করা যায়, কারণ আইনি অবকাঠামোটা অনেক নতুন এবং অনেক বিতর্কিত, দুটোই আছে। সো এটাই আমি বলবো যে আমাদের উদ্দেশ্যটা তো অতটুকুই, আমরা খুব অ্যাম্বিশিয়াস হওয়ার চেষ্টা এখানে করছিও না, যে শুধু সমস্যাগুলো যাতে বেরিয়ে আসে এন্ড তারপর সমাধানের যাত্রাটা শুরু করা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা জানতে চাচ্ছিলাম, আমি এই বই একটা অনুষ্ঠান করব, খুব আগ্রহ, সিক্রেট অনুষ্ঠান, যেটা আমার হাতে এমন একটা জিনিস আছে যে আপনার সিক্রেট অনুষ্ঠানটা নিয়ে নিতে পারবেন, আমি সেটা নিয়ে ঢুকলাম। আমি জানি না এটা কি প্রোটেক্ট করা বা এটা কি ধরা বা ডিটেক্ট করার সুযোগ আছে, এই বইটা বসার ব্যাপার সুযোগ আছে, এটা কি বলতে পারবেন? ধর আমি তবে সেনানি বসে করতাম, ধর সেনানি বসে করতাম, ওই জিনিসটা নিয়ে ঢুকলাম, আমি টোটালটা ক্যাপচার করে দিলাম, ধরতে পারবো না কিন্তু আমি আছি এই পয়েন্টে আমি আমার বক্তব্যে বলার চেষ্টা করতেছিলাম যে আসলে ইন্ডাস্ট্রিটা এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আমাদের তাদেরকে আমরা স্টুডেন্ট বা হ্যাকার যাদেরকে বলি, অনেক টেকনোলজি নিয়ে আসে। এখন আমরা সব টেকনোলজি কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবো না, তখন আমরা কি করবো, তখন আমরা নিজেরা সচেতন হবো যে আমি কোন ফোরামে কি কথা বলতেছি, কি শেয়ার করতেছি, সোশ্যাল মিডিয়াতে আমি যেটা শেয়ার করতেছি আসলে এটা শেয়ার করা দরকার আছে। আপনার পয়েন্টের স্পেসিফিক অ্যান্সার হলো যে নো, দ্যাট ইজ নাথিং কল অ্যাবসোলিউট সিকিউরিটি। অ্যাবসোলিউট সিকিউরিটি হলো আপনি আপনার বাসার কম্পিউটারকে সাবধান করে রাখবেন, যে আপনি পাওয়ার অন করছেন তখন থেকে হ্যাকার স্টার্ট। আমি জাস্ট কম্পিউটারে বললাম, আপনি একটা মোবাইল ফোন নিয়ে আসছেন, মোবাইল ফোন সুইচ অফ করে রাখেন, দ্যাট অ্যাবসোলিউট সিকিউরিটি। যখন আপনি মোবাইল ফোন অন করছেন, যেহেতু আপনি বিভিন্ন টেকনোলজি ইউজ করতেছেন, আপনাকে ট্র্যাক করা, আপনার বিভিন্ন জায়গায় আপনি আবার শেয়ার করতেছেন। তো ওই আমাদের অবজেক্টিভ হলো এই প্রোগ্রামে ওই সচেতন করতে পারা, যেহেতু আমরা আরেকজনের বিহেভিয়ার চেঞ্জ করতে পারবো না, আমি যে সন্ত্রাসী বিহেভিয়ার চেঞ্জ করতে পারবো না, তাদের গভর্নমেন্ট আছে, তাদের ল এনফোর্সমেন্ট আছে, আমরা যে নাগরিক করতে পারবো, আমরা নিজেরা সচেতন হতে পারবো। যেখানে আমি সন্ত্রাসী উদাহরণ যাবো,
আমাদের এই প্রোগ্রামের মেয়ে মোটো আমরা যদি বুঝতেছি আমরা এই জায়গাটা ফোকাস করার চেষ্টা করতেছি যে আমি ড্রাইভার গাড়ি কেউ চালাবো তার থেকে ইম্পর্টেন্ট আমি সেফটি রাস্তা পার হচ্ছি। ম্যাবি ড্রাইভার অনেক সচেতন, ম্যাবি সে খুব ট্রেন, সে আসলে মানুষ মারার জন্য গাড়ি রাইড করছে, বাট স্টিল মাই রেসপন্সিবিলিটি আমি গাড়ি দেখে রাস্তা ফাঁকা দেখে রাস্তা পার হচ্ছি। যেহেতু এই সাইবার ওয়ার্ল্ডটা একেবারেই নতুন, আমরা বলতেছি আমরা নিজেরাও তরুণ, আমরাও শিখতেছি আসলে কোথায় যেতে হবে। এই জন্য আমাদের সামাজিক আন্দোলন তৈরি করার চেষ্টা করতেছি, সবাইকে বোঝানো যে কোনটা করবো কোনটা করবো না, ডু আর ডোন্ট কিভাবে আমরা চলবো। কেউ বলবো যে আমার বাসায় যদি একটা রিলেটিভ আসে, আমার বাচ্চা কিন্তু তার সাথে বিহেভ করবো, এটা যেমন আমি শিখাচ্ছি, কারণ আমি রিলেটিভের বিহেভ তো চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করবো আমার ছেলেটা বা আমার বেবিটা। সেই আমরা সোসাইটিকে বলতেছি হ্যাকার যেভাবে ইনভলভ আমরা সচেতন আমাকে ট্র্যাক করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, তাহলে আমরা ফটো সেশন করতে চলে যাব। আমাদের আইসাকা ঢাকা চট্টগ্রাম এবং ন্যাশনাল কমিটির যারা আছেন সবাইকে একটু এদিকে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটা অনুষ্ঠানে ফটো সেশন করে আমাদের প্রোগ্রাম শেষ করব। তারপরে একটু আমাদের সমাপনী বক্তব্যটা এখন বাকি আছে, আমি এলোমেলো করে ফেলছি, সরি। যদি সভাপতি মহোদয় যদি একটু অনুষ্ঠানে শেষ করতে আমরা ফটো সেশনে যাব। বক্তব্য আসলে শেষ, সূচনা বক্তব্যই আমি আমার বক্তব্য বলেছি। এবং আমাদের যারা সম্মানিত মঞ্চে উপস্থিত আছেন তারা তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন। আপনারাও প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু দেখেছি। মূল কথা হলো আমাদেরকে সচেতন হতে হবে। আইনের প্রশ্ন আসছে এখানে, আইন যতই থাকুক কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু হবে না, তাই না? আমাদের মিস্টার বলেছেন, আমাদের রবি সঞ্জয় বাবু বলেছেন যে আমরা আসলে আমরা নিজেরাই এখনো তরুণ, মানে আমরা সাইবার স্পেস, আমরা অনেক শিক্ষিত মানুষ এখনো জানি না আমরা কিভাবে ফেসবুক ব্যবহার করতে হয়। আমাদের মোবাইল ফোন নাম্বার আপনি আপনি যদি কোনো ফেসবুক ফ্রেন্ডের আপনি দেখেন, আপনি অলমোস্ট সকলেরই কিন্তু আপনি মোবাইল ফোন নাম্বার পেয়ে যাবেন, আপনি আপনার ইমেল নাম্বার পেয়ে যাবেন, আপনার ডেট অফ বার্থ পেয়ে যাবেন। এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু বন্ধ রাখতে পারি, তাই না? আমরা এগুলো প্রোটেক্ট করার মতো ফেসবুকের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই মেকানিজম আছে, সেই টেকনোলজি আছে, কিন্তু আমরা না জেনেই এগুলোকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। সেজন্যই আমাদের সচেতনতার প্রয়োজন হয়েছে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা প্রচার চালাবো মাসব্যাপী বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তারপরে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এর মাধ্যমে কিন্তু আমরা আশা করবো যে কিছুটা হলে আমরা সচেতন করতে পারবো। একটা কথা আমি না বলে পারছি না, আমাদের যারা আইএসপি অ্যাসোসিয়েশনের যারা ইন্টারভিউ করেন খুব সুন্দর কথা যে আমরা আসলে কত পার্সেন্ট প্রোডাক্টিভ কাজে ব্যবহার করছি। আমরা খুব গর্ববোধ করছি যে আমরা আমাদের ইন্টারনেট পেনিট্রেশন রেট অনেক বেশি, খুব ফাস্ট হচ্ছে, কিন্তু আমরা দেখি সারাক্ষণ আমরা মোবাইল নিয়ে বসে থাকছি একেবারে আনপ্রোডাক্টিভ কাজে। তো এইটা যদি আমরা না বন্ধ না করি বা না কমাতে পারি তাহলে আমি যে বললাম ওই ফেসবুক আপনার কি বলে ডিজাইনার অথবা যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ফ্যাটিক, আমরা এই মানসিকভাবে আমরা আসলে অসুস্থ হয়ে যাবো। এবং দেখবেন যে আমাদের বাচ্চারা কিন্তু আজকাল মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে একমাত্র এই কারণে। সেজন্যই ওই যেটা বললেন যে প্যারেন্টাল কন্ট্রোলস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন রয়েছে। এবং আমার জানা মতে আসলে আমি আমার পরিচিতির মধ্যে আমি কখনো দেখি না যে প্যারেন্টাল কন্ট্রোলসটা ইউজ করতে, যে দিনে তুমি 3 ঘন্টা বা 4 ঘন্টা বেশি নেট ইউজ করতে পারবে না, এরপরে তোমার ইয়ে বন্ধ হয়ে যাবে, আইএসপি পক্ষ থেকে বা আমার মেইন ওয়াইফাই বন্ধ করে দেবো। সেই কন্ট্রোলটা কিন্তু না, সেটা কিন্তু একটা গুড কন্ট্রোল। এই মাসে আমরা সেটাও আমরা চেষ্টা করবো যে প্যারেন্টসদেরকে নিয়েও কিন্তু আমাদের কিন্তু একটা অনুষ্ঠান আছে, সেখানেও আমরা প্যারেন্টসদেরকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করবো। স্টুডেন্টদেরকে আমরা সচেতন করার চেষ্টা করবো, বিশেষ করে যারা নারী, যারা বিশেষ করে আমরা জানি যে সাইবার বুলিং হচ্ছে প্রতিনিয়তই, এবং নারীরা কিন্তু অল্প বয়সে কিন্তু সেটা বেশি শিকার হচ্ছে, মেয়েরা বা মহিলারা শিকার হচ্ছে। সেটা কিভাবে বন্ধ করা যায়, তাদেরকে কিভাবে সচেতন করা যায়, এইসব বিষয় নিয়ে কিন্তু আসলে আমাদের পুরো মাসের কর্মসূচি থাকবে। তো আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথে পুরো মাস ব্যাপী যুক্ত থাকবেন এবং আপনারা আমাদের বক্তব্যগুলো আপনারা প্রচার করবেন। এটা আমাদের সকলের সাথেই, আমাদের জাতির সাথে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে। তো আপনারা কষ্ট করে এসেছেন আজকে শুক্রবার,
আমরা একটা আইসিআর দেখা যাবে এবং আমাদের ন্যাশনাল কমিটি যারা আছেন সবাই